গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। এই ভিডিওটিতে আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে একটু ডিটেলসে জানব। আমরা জানি যে কোনো একটা গ্যাসের অবস্থাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে কয়টি রাশির প্রয়োজন? চারটে, তাই না? গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা আর গ্যাসের পরিমাণ। এই চারটি রাশির মান যদি জানা থাকে তাহলে কোনো একটা গ্যাসের অবস্থার সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, তাই না? এই চারটে রাশি হচ্ছে গ্যাসের অবস্থা নির্ণায়ক রাশি। এই চারটে রাশির মান জানা থাকলে গ্যাসের অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাই এই চারটি রাশির সম্পর্কিত চারটে রাশিকে নিয়ে যে সমীকরণটি, সেটাই হলো আদর্শ গ্যাস সমীকরণ। এরপরে আমরা দেখি যে এই যে রাশিগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করা হয়েছে বিশেষ কয়েকটি সূত্রের দ্বারা, তাই না? যেমন বয়েলের সূত্রতে বলা হয়েছিল, কি বলা হয়েছিল বয়েলের সূত্রতে বলা হয়েছিল যখন কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যদি উষ্ণতা ধ্রুবক থাকে, মানে এই মোল সংখ্যা ধরলাম, গ্যাসের চাপ পি, আয়তন ভি, উষ্ণতা আমি ক্যাপিটাল, যেহেতু কেলভিন স্কেলে নিচ্ছি তাই ক্যাপিটাল টি, এবং গ্যাসের পরিমাণটা ধরলাম এন মোল, একটা নির্দিষ্ট ভর। এবার গ্যাসের পরিমাণকে সাধারণত মোল দিয়েই প্রকাশ করা হয়, তো গ্যাসের পরিমাণটা ধরলাম এন মোল। তাহলে যদি এন এবং টি অপরিবর্তিত থাকে, এরা যদি ধ্রুবক থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি হচ্ছে বয়েলের সূত্র। আর চার্লসের সূত্রতে কি বলা হয়েছিল? চার্লসের সূত্রতে বলা হয়েছিল যদি কোনো গ্যাসের পরিমাণটা মানে এন এবং তার সঙ্গে যদি গ্যাসের চাপটা অপরিবর্তিত থাকে, এন এবং পি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, যেটা আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপ পড়েছিলাম, ভি সমানুপাতিক টি, ওটাই। তো চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি। আর অ্যাভোগাড্রোর সূত্রতে কি বলা হয়েছে? অ্যাভোগাড্রোর সূত্রতে বলা হয়েছে যে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ যদি কোনো গ্যাসের যদি পি এবং টি চাপ এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, মানে যে কোনো গ্যাসই হোক না কেন, যদি এই দুটো ধ্রুবক থাকে তাহলে সাধারণত এর আয়তন এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্কটা সমানুপাতিক হয়। তাহলে এই তিনটে সূত্রকে যদি একত্রে লেখা যায়, এই তিনটে সূত্রকে একসঙ্গে যদি লিখি, তাহলে আমরা এরকম লিখতে পারি কি, ভি সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই পি, তাই না? তাহলে এখানে আমরা কি কি বলবো, এদের প্রত্যেকটাতে এখানে এন টি অপরিবর্তিত, এখানে এন পি অপরিবর্তিত, এখানে পি টি অপরিবর্তিত, তাহলে এখানে সবাই পরিবর্তনশীল। একসঙ্গে যখন লিখলে তখন বলবো এন টি পি সবাই এখানে পরিবর্তিত হয়। ঠিক আছে, সকলেই এটা পরিবর্তনশীল, তাই না? সমানুপাতিক চিহ্নকে সমান দিয়ে লিখতে গেলে একটা ধ্রুবক বসাতে হয়, তো সেই ধ্রুবকটাকে বললাম কে। ঠিক আছে, তাহলে কে ইন্টু এন টি বাই পি। ঠিক আছে, তাহলে যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, কে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। দেখা যায় যে এই যে সমানুপাতিক ধ্রুবক, এই কেটা যদি এক মোল অণু গ্যাসের ক্ষেত্রে এই কে এর মান কিন্তু ধ্রুবক থাকে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই কে এর মানটা একই হয়। ঠিক আছে, এই কে এর মানটা ধ্রুবক, তাই তখন এটাকে কে দিয়ে না লিখে আর দিয়ে লেখা হয়। বোঝা গেছে? তাহলে যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে লিখছি, এখানে এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের ক্ষেত্রে তখন কে কে কি দিয়ে লেখা হয়, কে কে আর দিয়ে লেখা হয়, আর দিয়ে। তাহলে এটা সূত্রটা কি দাঁড়িয়ে গেল, তাহলে ভি সমান আর এন টি বাই পি। কোনাকুনি গুণ করে দিলে কি পাওয়া যাবে, পি ভি সমান এন আর টি। এই সমীকরণটিকেই বলা হয় এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এন মোল আদর্শ গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, এরপরে যদি আর এর একক জানতে চাওয়া হয়, তাহলে দেখো আমরা লিখতে পারি এটা যে পিভি সমান এন আর টি, তাহলে আর সমান কত, আর সমান পিভি ডিভাইডেড বাই এন টি, যেখানে পিটা চাপ, ভিটা আয়তন, এন হলো কত মোল আছে এবং টি উষ্ণতা, তাই না? তাহলে উপরে আছে পিভি আর নিচে হলো কে, এন টি। তাহলে এন, এন এর একক কি, এন এর একক তো মোল,
টি মানে উষ্ণতা, এর একক হলো কেলভিন। তাহলে এখানে আমাকে পিভির এককটা বের করতে হবে, তাই না? তাহলে পিভি, পি মানে কি? পি মানে চাপ। চাপ মানে আমরা এটা জানি না যে বল বাই ক্ষেত্রফল, তাই না? বল বাই ক্ষেত্রফল। আর আয়তন, আয়তন মানে কি গো? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাই না? তাহলে এখানে আমি ক্ষেত্রফলকে লিখলাম ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতাও তো একটা দৈর্ঘ্য, তাহলে এটাকে আমি দৈর্ঘ্যই লিখছি, এটাকে দৈর্ঘ্যই লিখছি। এটা কি হলো? বল ইন্টু দৈর্ঘ্য, বল ইন্টু দৈর্ঘ্য মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণকে কি বলা হয়? বল ইন্টু সরণকে বলা হয় কার্য, তাই না? তাহলে এটা কার এককের সঙ্গে সমান কার্যের একক, কার্যের একক আর শক্তির একক তো একই, তাই তো? তাহলে যদি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, সিজিএস পদ্ধতিতে আর এর একক বের করতে হয়, তাহলে আর এর একক কি হয়ে যাবে? সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি? সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো আর্গ, তাই না? আর্গ, তাহলে এটা হয়ে যাবে আর্গ। আর নিচে আছে মোল, তাহলে মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। বোঝা গেছে? এটা হলো সিজিএস পদ্ধতিতে আর এর একক। এবং এসআই পদ্ধতিতে আর এর একক কি হবে? আর এর একক দাঁড়াবে, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল। তাহলে এটা হয়ে গেল জুল, আর বাকিটা একই, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে? যদি আর এর মান বের করতে বলা হয় সিজিএস পদ্ধতিতে, দেখো যদি সিজিএস পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করতে বলা হয়, তাহলে কিভাবে করব? এক্ষেত্রে এন সমান কত? এন এর মানটা 1 মোল, 1 মোল অণু গ্যাসের ক্ষেত্রে। আর যদি বলা হয় প্রমাণ চাপ এবং উষ্ণতায়, তাহলে প্রমাণ চাপ উষ্ণতা মানে কত? টি এর মানটা কত? 273 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে? আর পি এর মানটা কত হয়? 76 সেন্টিমিটার পারদচাপ, সেটাকে সিজিএস পদ্ধতিতে হলে দাঁড়ায় 1.0325 ইন্টু 10⁶ এত ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে? আর আমরা কি জানি, যদি আমরা 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, তো তাহলে 22.4 লিটারকে লিখতে পারি 22.4 ইন্টু লিটারকে 10⁻³ এত সেমি কিউব। ঠিক আছে? সমস্ত মানগুলোকে বসিয়ে দাও, তাহলে আর সমান কত দাঁড়াচ্ছে? আর সমান পিভি ডিভাইডেড বাই এনটি। সমস্ত মানকে যদি বসিয়ে দেওয়া হয় 1.0325 ইন্টু 10⁶, ভি এর মানটা 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 1 মোল, আর টি মানে হচ্ছে 273 কেলভিন। তো সমস্ত এগুলোকে ক্যালকুলেশন করা হয়, তাহলে দেখা যায় এর মান দাঁড়ায় 8.314 ইন্টু 10⁻7 এত। আর একক কি বের করলাম আমরা? আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর মান। একই রকম ভাবে যদি আমি এসআই পদ্ধতিতে আর এর মান বের করতে চাই, তাহলে বলো এসআই পদ্ধতিতে আর এর মান বের করতে চাইলে, তাহলে এখানে একই এন এর মানটা তো 1 মোল গ্যাসের ক্ষেত্রে, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেসার, প্রমাণ চাপ, উষ্ণতা, তাহলে এখানেও টি এর মানটা হচ্ছে 273 কেলভিন, তাই না? আর এসআই পদ্ধতিতে চাপের মান কত? এখানে কত ছিল? 10⁶ এত ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার নিয়ে এলে কি হয়? 1.0325 ইন্টু 10⁵। ঠিক আছে? আমরা কি করব? ডাইনটাকে নিউটনে আনবো, সেমিটাকে মিটারে আনবো, দিয়ে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে দাঁড়ায় এরকম, এত নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, আর আয়তনের মান কত? তাহলে 22.4 লিটার, 22.4 লিটার মানে হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। যদি আর এর মানটা বের করা হয়, আর সমান তাহলে কত হবে? পিভি ডিভাইডেড বাই এনটি মানে 1.0325 ইন্টু 10⁵, ভি এর মান 22.4 ইন্টু 10⁻³ এবং তার সাথে নিচে কে থাকছে? এন টি, তাই না? এন এর মানটা 1 আর টি হলো 273। যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে দাঁড়ায় 8.314 ইন্টু, তো
শুধু 8.314, ঠিক আছে, এটা 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। যদি তোমরা এত না করো, এমনিতেই তুমি জানো যে 10⁷ আর মানে হচ্ছে 1 জুল, করতেও পারো, ক্যালকুলেশন করেও করতে পারো, ঠিক আছে। আর এক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে শুধু সিজিএস এবং এসআই নয়, হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ার এককেও কিন্তু অনেক সময় আর এর মানটা প্রয়োজন হবে। তাহলে যখন লিটার অ্যাটমসফিয়ার এককে বের করতে চাইবে তখন কি হবে, তখন হবে এর মানটা যেমন 1, আর টি এর মানটা একই রকম 273, আর পি এর মানটা কত তখন ধরবো 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে, কোন লিটার অ্যাটমসফিয়ারে। আর ভি এর মানটা কত, 1 মোল অণু গ্যাসের যা আয়তন তার মানে কি হয় 22.4 লিটার। সেক্ষেত্রে আর এর মান দাঁড়ায় পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে পি এর মান কত হয়ে গেল, 1 অ্যাটমসফিয়ার মানে 1, এটা কত 22.4, এর মানটা 1 এবং টি এর মানটা কত 273, এটা দাঁড়ায় 0.0821 এত লিটার অ্যাটমসফিয়ার। তখন আমাকে ডাইরেক্ট পি এর হচ্ছে অ্যাটমসফিয়ার আর এল এর আয়তনের হচ্ছে লিটার, তাহলে লিটার অ্যাটমসফিয়ার, আর যা এমনি বাকিটা ছিল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বোঝা গেছে। তো এইভাবে আর এর মানগুলো বের করতে হবে। এবং যখন যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব, যখন যে পদ্ধতিতে আর এর মান জানতে চাওয়া হবে তখন বসাতে হবে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।